নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প বিধবা, কঠোরভাবে প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প বিধবা। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। ষাটজি মরলেন নাকি? কে? ও তুই বল। ষাটজি, আজ নতুন চড়ুই ধরে এনেছি, কিন্তু নগদ অনেকগুলো টাকা আমায় দেবেন বলে দিচ্ছি। সে তো তোকে সবসময় দিই। তা চড়ুইটা কোথায়? ওই যে দরজার বাইরে দাঁড় করিয়ে রেখেছি। কইল মরলি নাকি? ও ময়না। ময়না? বাহ, এতে কি পাখি? সত্যি সত্যি? তা চুরুত করে উড়ে যাবে না তোরে? তো ডোরা রাখতে বলছে, আপনি পারেন না? পুরুষ মানুষ হয়েছেন, শক্ত করে গলাটা টিপে দেবেন একেবারে। খাঁচার পাখি খাঁচায় থাকবে, তা না বনে ওড়ার জন্য ফটর ফটর। কয় মল্লিক, ও কানি এদিকে আয়। গুটি গুটি পায়ে ময়না শেঠজির বিরাট বড় প্রাসাদের ভেতরে তার পদযুগল স্থাপন করার সঙ্গে সঙ্গে তার দেহ দেখে শেঠজি লাফিয়ে উঠলেন সোফা থেকে। আরে কি করেছিস? এত বাচ্চা। কচি মানুষের মজা বেশি। আপনি না কইলেন সেই দিন? রাখ তোর কথা। এইটুকু একটা মেয়েকে দিয়ে কি আর? হ্যাঁ, বাড়ি নিয়ে যা। শেষে কি থেকে কি হয়ে যাবে। তার উপরে চারিদিকে এখন পুলিশের লাফরা। ওইসব আমি পারবো না সামলাতে। অমন করে আমাকে তাড়িয়ে দেবেন না শেঠজি। অমন করলে আমাদের সংসার চলে কি করে? একেই আমরা প্রত্যেকেই ভাতার খাওয়া মাগি মেয়ে মানুষ। কি করে আমাদের চলবে যদি আপনারা না দেখেন? তুই আবার ভাতার কবে খেলি? তোর বিয়ে হয়েছিল? আমার দিকে নজর দেন না। আপনিও যা, আমিও তা। শুধু সিঁদুরটা পরে থাকি বাঁচার জন্যে। মিয়াগি আমার, নিয়ে আয়। ছোট্ট ময়না দাপাদাপি করে বিছানায়। সত্যি দুটো হাত তার এখন পাখার মতো, যেন পেকম মেলে যদি এই খুপড়ি ঘরটা থেকে জানালার ফাঁক ফোকর দিয়ে ফুরুত করে উড়ে যেতে পারত, তাহলে হয়তো এই অসহ্য যন্ত্রণাটা শরীর দিয়ে ভোগ করতে হতো না তাকে। রাত্রি দ্বীপ প্রহরে অসহ্য যন্ত্রণা নিয়ে বিছানা থেকে উঠে বসে ছোট্ট ময়না। বাল্য বিধবা সে। বাপ মা মারা গিয়েছে তার জন্মের পরপরই। বড় মামা বড় মামি আগলে রেখেছিলেন এতদিন, কিন্তু হঠাৎ করেই সেখানে পাঁচু ঘটকের উৎপত্তি হলো। ভালো পাত্তর, হ্যাঁ ভালো পাত্তর। হাতে খৈনি ডলতে ডলতে এসে কথাটা বলেছিল বড় মামাকে। মামা বলেছিলেন, না 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 না, মেয়ের আমার সবে 11 বছর। এখনো পর্যন্ত সেই রকম করে সংসারের কাজকর্ম কিচ্ছু পারে না। আমি চাই ওকে লেখাপড়া শিখিয়ে। লেখাপড়া শিখে কি হবে দাদা, বলেন তো? হ্যাঁ, ভালো করে খৈনিটাকে ডলছিল সে। পায়ের ওপর পা তুলে বসেছিল কাঠের চেয়ারের ওপরে। তখন ছোট্ট ময়না ব্লাউজ ছাড়া শাড়ি জড়িয়ে পায়ে নূপুর পরে বড় মামির কাছে বসে তার কোমর ছাপানো চুলে কলা বিনুনি করছিল। ও মামি, আজকে বেড়া বিনুনি বাইতে দাও। বেড়া বাঁধবি? শখ কত মাইয়ার। তা কইতেছি, একখান মাত্র পোলা, বিয়াটা দিয়া দেন, মায়ার সুখী হবে। সে তো সবই বুঝলাম, কিন্তু পাত্রের বয়স সম্পর্কে তো আপনি আমাকে কিছুই বলছেন না।
সোনার আংটি আবার বাঁকা কিসের? সে তো সোনাই, বয়সের একটু মাপকাঠিটা বেশি। তা এই আপনার মাইয়ার থেকে বোধহয় বছর 30-এর বড়। সে কি গো, শেষ পর্যন্ত বুড়ো হাবলার সঙ্গে কচি মায়াটারে বিয়া দেবা? মানতাসি ওর মা বাপ নাই, তাই বললে কি আমরা বাচ্চা নাই? ও আবার কি কথা দিদি? একই ওর মা বাপের ধন সম্পত্তি কিচ্ছু নাই। বাপখানা ছিল বাউল, আর মা খানা পরের বাড়িতে সংসার করত। সেই মা বাপ তো মরছে জন্ম দিয়াই। তা ওই মায়ার তো ভিটা মাটি বাড়ি ঘর সোনা দেনা টাকা পয়সা কিচ্ছু নাই। তো ওরা দিয়া কোনো কাম হইব নাকি? তার উপরে গতর খানা হয়েছে দেখো রোগ না, নালে এই বয়সে আমার শরীর বুঝি ফুল্লা পাইপা ওঠে নাই? কি গো পলাশের বাপ কও? বড় মামির থেকে ছোট মামিটা একটু বেশি মুখোরা। ভালোবাসে না তা না, ওর একটা ছেলে আছে পলাশ, খুব বদমাস ছেলেটা। বছর 15-16 বয়স হলো, হালকা হালকা গোপ গজিয়েছে। মাঝে মধ্যেই ময়নার দিকে তাকিয়ে কেমন যেন নোংরা ইশারা করে, যত্রতত্র শরীরের ইতিউতি হাত দেবার চেষ্টা করে। ময়না কথাটা বড় মামিকে বলার পরেই তিনি সাবধান করে দিয়েছিলেন পলাশের মা ওরফে সুতপাকে। দেখ সুতু, তোর পোলারে সাবধানে রাখ, আমার মায়াটা কিন্তু বড় হইতেছে। কইয়া দিলাম, ওর গতরে যেন হাত না লাগে। আমার পোলার খাইয়া কাম নাই, আমাদের রসিন একখানা শরীরে কসলাবে। তাই বললা তুই তোর পোলারে শাসন করবি না? যাও দেখি যাও, মায়া মানুষ পয়সা রাখছো, বিয়া দিয়া দাও দেখি। আপদ যত। ময়না চোখ থেকে টপ টপ করে জল পড়ে। বড় মামি বললেন, তুই আবার কান্তাতিস কেন? হ্যাঁ, তোর বড় মামা তো বাচ্চা আছে নাকি? তোর ডর কিসের? দেখো দাদা, ঘটক যখন আইসে তখন কথাবার্তা পাকা কইরা লও। আর পোলা মানুষের দেখনের কি আছে? আমাগো চাষবাস কইরা সংসারে যা চলে তাতেই অর্ধেক দিন টান পইরা যায়, নুন আনতে পান্তা ফুরায়। এমন সংসারে একখানা মাইয়া মানুষ পালন তো সহজ কাজ ন। তার উপরে আবার বিয়ার সময় দেনা পাওনা জায়গা পয়সা সোনা দানা সব কিছুর একটা ব্যাপার আছে। মায়ের তো কিছু নাই, তোমার ত্যাগ থেকে হইলে তুমি দাও। আর এই পাত্রের সঙ্গে যদি বিয়া দাও নে, তাহলে আমি কিছু দেবো নে। তুমি আমার কি দেবা? তুমি চুপ করো পলাশের মা, বেশি কথা কইও না। বলে চুপ করিয়ে দিয়েছিলেন ছোট মামা তার স্ত্রীকে। বড় মামা এরপরে আর খুব একটা বেশি জোর খাটাতে পারেননি। একেই সংসারটা চলে না, দিন দিন ওনার শরীরটাও বেশ খারাপ হয়ে পড়ছে। এই ছোট ভাই চাষাবাদ করে বেশিরভাগ সময় বড় মামার সংসারটাকে হ্যান্ডেল করে, সুতরাং ছোট ভাইয়ের কথাও তো রাখতে হয়। তাছাড়া এক সংসারে থাকতে গেলে প্রত্যেক মানুষের পরামর্শ নেওয়াটা অবশ্যই গুরুত্বপূর্ণ। ময়নার অনিচ্ছা সত্ত্বেও ড্যাং ড্যাং করে সানাই বাজিয়ে তার বিয়েটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে গেল। শুভদৃষ্টির সময় ময়না তার পাত্রকে দেখে। সত্যি বছর 40-50 বয়স তো হবেই। সমস্ত মুখটা পানের পিকে লাল, মাথার চুলগুলো কাঁচা পাকা, আর উচ্চতায় বেশ লম্বা। ময়না হাঁ করে তাকিয়েছিল তার মুখের দিকে। বিয়ের পরে ময়নাকে প্রচুর ফল মিষ্টি জামা কাপড় সোনা গয়না উপহার দেওয়া হয়েছিল, সর্বদাই শ্বশুরবাড়ির তরফ থেকে। বড় মামি বুকের মাঝখানে জড়িয়ে ধরে কি ভীষণ কান্নাকাটি করেছিলেন ময়নাকে। তারপর শ্বশুরবাড়িতে পদার্পণ। শাশুড়ি মা নাকি অন্য কেউ বরণ করেছে ময়না তার মুখশ্রীও ভালো করে মনে করতে পারে না। শুধু এইটুকুই মনে করতে পারে ফুলসজ্জার রাত্রেবেলায় ওর বর নাকি আত্মহত্যা করেছিল, নাকি কেউ বিষ খাইয়ে মেরে দিয়েছিল। আফিমের নেশা করতো বলে প্রচুর পরিমাণে। তারপর থেকেই ময়নার ঠাঁই হয়েছে এই আশ্রমে। এইখানেই রেখে গিয়েছিল শেষ পর্যন্ত বড় মামা বড় মামি। বলেছিল, তোর অদৃষ্ট তোর এইখানে পাঠাইছে রে মা। মা বাপরে খাইছিস ছোট্টবেলায়, তোর কপালে সুখ নাই বুঝলি। তোর নাম তো ময়না, তোর আবার এক জায়গায় ঠাঁই হয়। উইরা উইরা বেড়া আর খুইটটা খুইটটা খা, এই তোর কপালের ভাগ্য। ময়না তখন কথার মানে বুঝতো না। 11 বছরের মেয়ে সে। তবে আশ্রমে পা রেখে সে উপলব্ধি করেছিল আশ্রমের জীবন আর কয়েদখানায় বন্দি আসামিদের জীবন ময়নার সাথে প্রায় একরকম।
নৌকার মধ্যে ময়নার দেহটা ভেসে চলেছে। ওকে সঙ্গে করে নিয়ে চলেছে সেই দাসীটা, যে শেঠের কাছে নিয়ে এসেছিল। দাসী নয়, দাস। এই তো, শরীরটাকে যদি এখন কাপড় সরিয়ে বেআব্রু করা হয়, তাহলেই আসল রূপটা প্রকাশিত হবে। এই পুরুষ মানুষটাও তো গায়ে কাপড় জড়িয়ে মেয়ে মানুষ সেজেছে, কিন্তু সে পুরুষ। আর ময়না মেয়ে মানুষ হয়ে যন্ত্রণাদগ্ধ জীবন কাটাচ্ছে। আশ্রমে ময়নাকে নিয়ে আসার পরই একটা হই হুল্লোড়ের সৃষ্টি হয়। এইটুকু মাইয়ারে নিয়ে কোথায় গেছিল তুই? তোমাকে শূন্য কাম আছে, টাকা নিয়ে আইসি, হাড়ি চড়বে এখন। এমন আশ্রমে তাই আমাদের কাম নাই, আমরা যে যখন পারি যেদিকে চোখ যাই চলে যামু। কইলেই হইল। এইখানকার শেঠ বুঝি তোমাগো ছাড়বে? শেঠের ব্যবসা আমাগো মাইয়া দিয়া হয়। কয়দিন আগেই চন্দ্রানী মাগিখানা মরলো, না হলে তো ওর যৌবন বেচ্ছাই সব ঠিকঠাক চলতো। ময়না তখনও চুপ। ময়নাকে বুকের মধ্যে আঁকড়ে ধরে কালিদাসী। মারে, খুব লাগছে ক, খুব ব্যথা হয়েছে। ময়না কোনো কথা বলে না। তার চোখের কোণায় কালি, তার ঠোঁটের কোণা কেটে গিয়ে লাল, তার সাদা শাড়ি রক্তে ভরা। পিঠে, বুকে, পায়ে জায়গায় জায়গায় চাবুকের ক্ষত। ওকে কোলের মধ্যে জড়িয়ে নিয়ে স্নানের ঘরে নিয়ে গেলেন কালিদাসী। তারপর ওর সমগ্র শরীরটাকে ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করতে করতে বললেন, হায় রে অদৃষ্ট, এখনো শরীরে যৌবন দেখা দিল না, এদিকে যৌবনটা নষ্ট হয়ে গেল। আমাকে কি এইখান থেকে মুক্তি নাই ভগবান? একটু মুখ তুললা তাকাবার পারো না তুমি? সেই দিন রাতে খুব জ্বর এসেছিল ময়নার। আশ্রমে বন্দি এই সমস্ত বিধবা মেয়েদের চিকিৎসা করা হয় আয়ুর্বেদ শাস্ত্র মেনে চলে। একজন পণ্ডিত আসেন, যিনি রোগিণীকে পরীক্ষা করেন এবং ওষুধ দিয়ে চলে যান। আজকে সেই পণ্ডিতের জায়গায় তার এক শিষ্য এসেছে। সেও নাকি নতুন। দেখি পেশেন্টকে। প্রথমে কেউ বুঝতে না পারলেও কালিদাসী বুঝতে পারে তার কথা। আগে আপনারে বুঝি পণ্ডিতজি পাঠাইছে? হ্যাঁ, আসলে গুরুজির শরীরটা খুব খারাপ। আমি ওনার শিষ্য, ওনার আশ্রমে থেকে আয়ুর্বেদ চিকিৎসা শিখছি। দেখি কোথায় নিয়ে চলুন আমাকে। ময়নার কাছে ধরে নিয়ে আসে কালী, বলে, এই যে আমাগো ময়না। ও, দেখি কি হয়েছে। ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে আশু ওরফে আশুতোষ বলে, কি হয়েছিল? আহা, আমাকে যদি খুলে না বলেন তাহলে আমি কি করে বুঝবো? কালীর চোখে জল। তোমার কত শূন্য কাম নাই বাপু, তোমারে ডাকা হইছে, ওষুধপত্র 2-4টা দাও, দিয়া চইলা যাও। না, ওষুধ দিলে হইব না। আপনি আপনি বলুন তো কি হয়েছে? আসলে ওর সেলাই লাগবো। সেলাই? কোথায়? কথাটা বলেও আশু চুপ হয়ে যায়, বলে, সে কি? আপনারা দেখো বাবু, ধর থেকে কিন্তু মুন্ডু নামায়া দিমু। তোমার পণ্ডিত এইখানে আজ থেকে আসে না। ওনার গোটা যৌবনটা এই দাসীগুলোর চিকিৎসার লগে চইলা গেছে। তুমিও চুপচাপ সেলাই কইরা দিয়ে চইলা যাও। মুখ বুঝে আশু বসে থাকে খানিকক্ষণ। তারপর ব্যাগ থেকে সেলাই করা যাবতীয় সামগ্রী বের করে। ময়না তখন ছটফট করছে, যন্ত্রণার ওপরে আরও যন্ত্রণা। আশুর চোখের কোণাটাও যেন জলে ভিজে যায়। হাতটা ধুইয়া যান। হাত ধোয়ার জন্য ঘটি করে জল আগিয়ে দেয় কালী। আশু বলে, আপনাদের প্রত্যেকটা মেয়ের ওপরে এমন নৃশংস যন্ত্রণা অত্যাচার করা হয়, আপনারা কেউ রুখে উঠতে পারেন না? কি কইরা রুখা উঠুম বাবু? এইখানকার শেঠজির সঙ্গে গায়ের পায়ে আরেক শেঠজির বন্ধুত্ব আছে। দুইজনে মিল্লা সব কিছু ঠিক করে, আমরা তো কইতে পারি না। হো, আমার বাবা জমিদার, আমি যদি তার সাথে কথা বলে আপনাদের উদ্ধার করতে পারি। তাছাড়া আপনার নামটা যেন কি? আগে আমার নাম কালী। আপনার বয়সটা? কালীর কালো মুখের চারিদিকে একটা অদ্ভুত রকমের প্রশ্রান্তির হাসি ফুটে ওঠে। কালীর বয়স
20 বছর। বিধবা হয়েছে সে 6 বছর বয়সে। বিয়ে হয়েছিল তার 35 বছর বয়সী এক লোকের সঙ্গে। সংসার করেছিল সে 6 মাস। তারপরই স্বামী মারা যায়। জুয়া খেলতো, সেইখানেই মারধর করে মাথার মধ্যে ইট মেরে তাকে হত্যা করা হয়েছিল। যদিও কোনো কেস খামারি কিছুই হয়নি, শুধু তাড়িয়ে দেওয়া হয়েছিল কালীকে। বলা হয়েছিল, এই কলঙ্কিনীর সঙ্গে বিয়া হয়ে আমার ছেলেখানা চইলা গেল, আমার পোলা কানারে খাইছে মাগি, মাগিটা ঘর থেকে বিদায় কইরা দাও, দাও বিদায় কইরা। কালীর বাবা মাও কালীকে শেষ পর্যন্ত মেনে নেয়নি। এই আশ্রমে বহু বিধবা আছে, যাদের জীবনের গল্প শুনতে গেলে একটা উপন্যাস তৈরি হয়ে যাবে। আশুর চোখের কোনা জলটা মোছে, বলে, আমি খুব শিগগিরই দেখছি কিছু করা যায় কিনা। কইতাছি ময়না, কিচ্ছু হবে না, ভালো করে সেলাই করে দিয়েছি, ওকে একটু চোখে চোখে রাখবেন, এর ওপরে যেন ওর কোনো ক্ষতি না হয়, তাহলে কিন্তু আর বাঁচানো যাবে না। ঠিক আছে, কয়দিন মানে? ওর ওপরে এখন নজর পড়ছে আমাকে শেঠজির। আপনি জানেন না বাবু, ওরে না মায়েরা শান্তি পাবে না। কিন্তু এইটুকু বাচ্চা আপনারা পুলিশে গিয়ে খবর দিতে পারেন না? কারে কমো, সব শালা দালাল সব করে কিনে রাখছে। আমাগো মতো বিধবা মানুষের কেউ পাত্তা দেয়? আমাগো বর মরলে সংসারে আমাগো আর দাম থাকে না। আমাগোর জন্য তখন বছরে কয়খানা শাড়ি, 2 মুঠো ভাত, আর আমাগো থাকার ঘরখানাই তখন যেন সব থেকে বেশি দৃষ্টি আকর্ষণ করে ঘরের অন্যান্য মানুষগুলারে। তখন আমাগো বসবাসের জায়গা হয় এই ঠাকুর ঘরে, ঠাকুরের চরণের সামনে। স্বামীর সঙ্গে যেই ঘরে রাত কাটাইছি, ওই ঘরে তখন পরপুরুষে ঠাঁই নেয়। আর যদি বেশি পটর পটর করো, তাহলে বরবাদের সঙ্গে কলঙ্ক দিয়া তাড়াইয়া দেয়। কান্নাকাটি করতে থাকে কালী। আশুর মনটা খুব নরম। অনেক রাতে এসে নৌকো করে বাড়ি ফেরে। কে রে বাপ, এত রাত করলি কেন? মা, বাবা মশাই কোথায়? তোর বাপ তো ঘুমাইছে। আমার একটু কথা ছিল। এখন কথা কওনে লাগবে না বাপ, সকাল সকাল কইও। না, এক্ষুনি কথা না বললে হবে না। বাবা মশাইয়ের সাথে পাশের গ্রামের জমিদারের বেশ ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে না, তাই নিয়েই কিছু। কি কইতে চাইতেছিস তুই? মা, ওখানকার বিধবা মেয়ে ছেলেদের জীবনের বড্ড কষ্ট, আমি চাইছি ওদের জন্যে কিছু করতে। দেখো বাপ, তোমার বাপ ওই চিকিৎসা করানোদের পরামর্শ আর যে আদেশ দিছে ওই নিয়েই চুপ কইরা থাকো, এর বেশি ফটর ফটর করতে যাইও না, বুঝছো? মা, তুমিও তো একটা মেয়ে, মায়া হইয়াই কইতাছি। ওই মাগিগুলা নিজের ভাতার রে খাইয়া নিজের কপাল নিজে পুড়াইছে, সেখানে তুমি কান্না গলাইতে যাও। আশুর একদম ভালো লাগে না তার মায়ের কথা। সে অন্তত আশা করেছিল মা রুখে দাঁড়াবে বা বলবে যে হ্যাঁ, বাবার সাথে কথা বলে সব কিছু ঠিকঠাক কর, যদি ওই মেয়ে ছেলেগুলোর জন্য কিছু করতে পারিস। দিন 7 পরে আশুকে আবার খবর দেওয়া হয় ময়না একই রকম অসুস্থ এবং তার শরীর থেকে রক্তক্ষরণ হয়েই চলেছে। চোখে জল নিয়ে কালিদাসী দাঁড়িয়ে রয়েছে। আশু আসার সঙ্গে সঙ্গে এখানকার শেঠের মুখটা কেমন যেন কালো হয়ে যায়। শেঠ বললে, নাও হইছে, আবার এই ডারেই পাঠাইছে। কইতাছি তোমাকে পণ্ডিত কি নাই? আপনি কি মানুষ? ওই কচি মেয়েটাকে আবার দেখো বাপু, ওই একখানা মাইয়ার জন্যে এই সব কটা মানুষের পেট চলে, সুতরাং এইসব কামে তুমি একদম নাক গলাইতে আইসো না। তোমার যেই জন্য ডাকা হয়েছে তুমি সেইটুক কইরা চইলা যাও। আবার আশু সেলাই করে দেয়। ময়না আবার কান্না করছে। এই কদিনেই বেচারির শরীরটা আরো বেশি ভেঙে গিয়েছে। আপনাকে যে বললাম মেয়েটাকে দেখে রাখবেন। কেমন কইরা দেখে রাখুম বাবু, কেমন কইরা? আমার চোখের আড়ালেই তুইলা নিয়ে গেল ওরে। আমি দৌড়াইলাম, আমার তলপেটে এক ধাক্কা মাইরা। হাত সরাতেই আশু বুঝতে পারে এই মহিলারও ক্ষতিগ্রস্ত হয়েছে তার শরীরটা। আপনিও শুয়ে পড়ুন, আপনাকেও একটু দেখি
আপনারও বোধহয়। না, খবরদার খবরদার। ঘোমটার আড়ালে আমাকে শরীর দেখা হয়, আমাকে দেখার জন্যে আলো জ্বালানো হয় না বাবু। আপনি চান চান আপনি। আশু বেরিয়ে যায়। পরের দিন পণ্ডিতজির কাছে সকল শিষ্যরা মিলে আয়ুর্বেদ শাস্ত্র শেখার পর বছর 80 পণ্ডিতজি যখন তাকালেন আশুর দিকে এবং বললেন, কিছু বলবি তুই? আপনি কি করে বুঝলেন বাবা? এত বছর ধরে এই লাইনে রয়েছি, মানুষের মুখ দেখলে পড়তে পারি। কোনো সমস্যা? বাবা, একটা কথা জিজ্ঞেস করার ছিল, বল। আমাদের সমাজে কি বিধবাদের কোনো ঠাঁই নেই? বিধবা মানেই তো এক্সট্রা জিনিস, মানে এক্সট্রা থিঙ্ক যেটাকে ইংলিশে বলা হয়। ও সংসারে আবর্জনার মতো, ওগুলোকে যত বেশি ঝেঁটিয়ে ফেলা যায় তত বেশি ভালো। আপনি একজন পণ্ডিত হয়ে এমন কথা বলতে পারছেন? শোন শোন, এখন তো বিধবাদের জন্য কত আইন বেরিয়েছে। তারা ইচ্ছা করলে বিয়েও করতে পারে, তারা ইচ্ছা করলে অন্য জায়গায় সংসার পাততে পারে। কিন্তু ওরা যদি বিয়ে করে সংসার পাতে, তাহলে আমাদের পুরুষ শাসিত সমাজের কি হবে? ওই জিনিসটা আমরা মানতে পারবো না, বুঝলি? আর মানতে পারবো না বলেই ওই জিনিসটা আমরা কাউকে জানাই না। কিন্তু সে তো সবাই জানে, সবাই জানে, বিধবারাও জানে তাদের বিয়ে হয় যে। জেনেই বা কি লাভ? সোচ্চার হবে ওরা? এক স্বামী মরে গেলে ওরা ওদের শরীরকে মনে করে নষ্ট। ওরা নিজেরাই নিজেদেরকে হীনমন্যতায় শেষ করে দেয়। ওরা নিজেদেরকে তখন স্বামী ভক্ষক বলে মনে করে। ওরা মনে করে ওদের শরীরটা যদি আবার কোনো পুরুষের সান্নিধ্যে যায়, তবে সেই পুরুষটাও মৃত্যুর অতলে তলিয়ে যাবে। তাহলে যেই মেয়েগুলো নিজেরাই নিজেদের প্রতি সোচ্চার হতে পারে না, তাদের জন্য আমরা ঢোল পিটিয়ে কি করব? তার থেকে বরং এক্সট্রা যেটা পাচ্ছি ওটা নিয়ে ভালো থাকো। আশুর ভালো লাগে না পণ্ডিতের কথা। সেই দিন সন্ধেবেলায় বাড়ি ফেরার আগে সে একবার আশ্রমে যায়। আজকে একটু ভালো আছে ময়না। বিছানায় উঠে বসেছে, পাকা পেয়ারা খাচ্ছে। ফল ফলাদি সব কিছুরই বন্দোবস্ত করা হয়। অসুস্থ মানুষকে সুস্থ করে না তুলতে পারলে আশ্রম চলবে কি করে? তবে আশুকে ঢুকতে দেখে রাগ হয়েছিল শেঠের। তুমি আবার কি করতে আইছো? পণ্ডিতজি ওষুধ পাঠিয়েছে ময়নার জন্য। ও, দেখো কয়েকদিনের মধ্যে যেন সুস্থ হয়ে যায়। সব রাজকোষের টাকা তো খতম হইতে চললো। কালিদাসী কোথায়? হো মা, কালরে দেখে বুঝি মন ভুলছে? দেখুন, মুখ সামলে কথা বলবেন। আমি দেখা করতে এসেছি। দেখা তো জোয়ান মরদি লাগে, তাও তো উচ্চতায় প্রায় 5 ফুট 7 কাছাকাছি আসো। বেশ হাড্ডা গুড্ডা চেহারা, চোখে চশমা, পরনে সাদা ধুতি আর ফতুয়া। কম সুন্দর তো না, দেখতে তো মনে হয় যে কোনো জমিদার বাড়ির পোলা, ওইখানকারই ঔরস। তাহলে শুধু শুধু বিধবা মানুষের সঙ্গে লাইগা যৌবনটাতে নষ্ট করতেছো কেন? আপনার যতটুকু জানার দরকার ততটুকু জানলেই বোধহয় ভালো হয়। দেখুন, কালিদাসী কথা একটু ডেকে দিন, ওর হাতে ওষুধটা দিয়ে যাব, আর ময়নাকে দেখে যাব। কালি সে তো কামে গেছে। কামে গেছে মানে? হ, ময়না শীতকালায় পড়ে রয়েছে কতগুলা দিন, তা আমাগো আশ্রম বুঝি চালাবো না? খাইব কি? হ্যাঁ, তার উপরে তোমাগো ওই ভালো মন্দর সেট যেগুলো, সেইগুলো তো আর পাখি না পাইলে সন্তুষ্ট হয় না। তাই আজকে কালিতে পাঠাইছি। সেটার বয়স হয়েছে, তাও প্রায় এই 80-85 মতো হবে। কি আর কাম করতে পারবে? কালিরে পাঠাইছি, একটু ঝাঁকানাকা কইরা দিয়ে আসবে খন। বিনিময়ে পাবো অনেকগুলো টাকা। ওই দিয়া ময়না চিকিৎসা আর বেশ কয়েকদিন ঠিক চলে যাবে। কোথায় কোথায় পাঠিয়েছেন? কোথায় পাঠিয়েছেন বলুন? হো মা, ফুলে দেখো কেমন খাইপা যায়। তা বুঝি তোমার শুই না কি লাভ? তোমার যদি কালিরে লাগে তাহলে বাজে কথা একদম রাখুন। বলুন বলুন কোথায়? অনেকবার জিজ্ঞাসা করার পরে শেষ পর্যন্ত শেঠ বলতে বাধ্য হয়। বলে, ওই তো পুবের পারে, ওইদিকে যাও, নৌকায় কইরা যাইবা। পুবের পারে মানে? ও মা, এমন করতাছো? পুবের পারে একখানা রাজপ্রাসাদ আছে না, ওইখানে যাও। আশু উঠে পড়ে নৌকায়। পুবের পাড়ের প্রাসাদের দিকে তার নৌকা যত এগোচ্ছে, তার বুকের ধুকপুকানি তত বেশি বাড়ছে। যেই নৌকাটা থামলো, সঙ্গে সঙ্গে আশু
পার হয়ে চলে গেল অন্দরমহলের ভেতরের দিকে। আজ পূর্ণিমার রাত, চারিদিকে জ্যোৎস্নার আলো ঝকমক করছে, ঝিঝি পোকারা ডাকছে। আজকে গঙ্গা নদীকে খুব বেশি উজ্জ্বল এবং সুন্দর লাগছে। ঘরের ভেতর প্রবেশ করার সঙ্গে সঙ্গেই আশুর মা দৌড়ে এলেন। হকি রে, এত তাড়াতাড়ি? তুই তো ফিরিস না। হ্যাঁ, আজকে না ফিরলে অনেক কিছু জানতে পারতাম না। বাবা মশাই কোথায়? উনি তো ওনার ঘরে বসে আহ্নিক করতেছে। আহ্নিক? কি আহ্নিক করছে আমিও দেখব। এখন যাইস না বাপ। বাপ শোন শোন। আশু মায়ের সমস্ত রকমের অনুরোধ উপেক্ষা করে বাবা মশাইয়ের ঘরের দিকে প্রবেশ করে। পূর্ণিমার দিনে বাবা মশাই ওনার বিশেষ কক্ষে থাকেন। এই কক্ষ থেকে চাঁদের আলো স্পষ্ট ঘরের মধ্যে প্রবেশ করে। পাশে গঙ্গা নদীর কুলুকুলু ধ্বনি আর প্রাকৃতিক জ্যোৎস্নার মাঝখানে এই ঘরটা এমন করেই তৈরি করা। ঠাকুরদা থাকতেন এক সময়, আশু দেখেছে, আর এখন সেটা বাবার জায়গা হয়েছে। আর কিছুদিন পরে হবে সেটা আশুর জায়গা। যদিও ঠাকুরদার এখনো মৃত্যু হয়নি, উনি জীবিত আছেন। মাঝে মধ্যে উনিও, কিন্তু রিসেন্টলি কেমন যেন অন্যরকম লাগছিল একটু ঠাকুরদাকে। দরজাটা এক ধাক্কা দিয়ে খুলে ফেলার সঙ্গে সঙ্গেই ঘরের ভেতরকার দৃশ্য দেখে চমকে ওঠে আশু। হুইল চেয়ারের ওপর বসে রয়েছে ঠাকুরদা, তার সামনেই বসে রয়েছে কালী। তার হাতে কি সেটা নিশ্চয়ই ব্যাখ্যা করতে হবে না। আর বাবা তার পেছনে দাঁড়িয়ে রয়েছে। একটা বীভৎস রকম দৃশ্য ছেলের সামনে প্রকাশিত হবার সঙ্গে সঙ্গেই আর কালীকে অমন বেয়াব্রু অবস্থায় দেখে জ্যোৎস্নার আলোয় ঘরে আর আলো জ্বালাবার প্রয়োজন হয়নি। পেছন পেছনে মা ছুটে আসছেন, তার কপালে স্মৃতির সিঁদুরটা লেপ্টে রয়েছে। কালী আশুকে দেখে ডুকরে কেঁদে ওঠে। মেঝেয় পড়ে থাকা তার সাদা কাপড়টাকে বুকের ওপর জড়িয়ে নিয়ে উঠে দাঁড়ায় এবং বেশ খানিকটা পিছিয়ে যায় জানলার কাছে। আশু ঘরে ঢোকে, বাবার দিকে আঙুল তুলে বলে, ছি বাবা মশাই, ছি, আপনি আপনি এত নীচ! আসো, ঘর থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। ঠাকুরদার হাত দুটো কেমন যেন কাঁপছে। মানুষটা নড়তে চড়তে পারে না, হুইল চেয়ারই তার জীবন। সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল তারপর থেকেই। মা তার সেবা যত্ন করে, আর সেবা যত্ন করে বাড়ির অনেক দাসদাসী। যদিও এখন মা ওনার ঘরে যায় না। আশু তখন বেশ বড়। মাকে জিজ্ঞেস করেছিল, মা, তুমি ঠাকুরদার ঘরে গিয়ে ঠাকুরদার সেবা যত্ন কেন করো না? বয়স হলে মানুষের রোগের সঙ্গে সঙ্গে কুতকুতনি স্বভাবটা বাড়ে রে বাবা, তাই আমি যাই না। তোর বাবা মশাই বারণ করেছে। তাছাড়া তোর ঠাকুরদাকে দেখাশোনা করার জন্যে লোক রেখেছে তো। এখন বুঝতে পারছে আশু মা কেন ঠাকুরদার ঘরে যায় না। ওনার ঘাটে যাবার সময় হয়ে গেল, তাও মেয়ে মানুষের প্রতি আকর্ষণ কমল না। আশুকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয় আশুর বাবা। দরজা বন্ধ করে দেয় এবং এরপরে কালীর চিৎকার শুনতে পায় সে। সহ্য করতে পারে না, দুহাতে কান ঢাকে আশু। আর সেই চিৎকারকে উপেক্ষা করার জন্যে নিজেও তারস্বরে চেঁচায়। সকালবেলা বাবার ঘরের সামনেই বসেছিল সে সারা রাত। কখন যে মেঝের মধ্যে ঘুমিয়ে পড়েছে টের পায়নি। বাবু, বাবু ওঠ বাবা, ওঠ, একটু পরে দাস দাসীটা চলে আসবে, লোকে কি বলবে? হ্যাঁ। আশু উঠে বসে। মা, এত বছর সংসার করার কি মানে? কি মানে যদি মেয়ে হয়ে আরেকটা মেয়ের সম্মান না রক্ষা করতে পারলে? আমারই কোনো সম্মান নেই। চার দেয়ালে সারা জীবন বন্দি থেকে থেকে জীবনটাকে ফুরাইয়া দিছি, এরপরে আর কলঙ্ক ঢাকার জন্যে আমি নিজেও তো বেধবার বসন ত্যাগ করে রঙিন কাপড় পরেছি রে বাবা। মা, এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি তোরে। সেইখান থেকে আমারে বাজানোর লগে তোর ঠাকুরদা আমারে কইল, যদি আশ্রমে না যাইতে চাও তো এখনই
এখনই রঙিন কাপড় পরো। আমার পোলা মরছে, আমি কাউরে কইব না। ওর ছোট ভাইটারে ডাইক্কা নিয়ে আমু শহর তেইক্কা। তোমার রূপ দেখলে এখনো যে কোনো পুরুষ মানুষ ঢলাঢলি করব। আমি চাই না আমাগো বাড়ির বউ কোথাও গিয়া নিজের বদনাম করুক। এই গ্রামের প্রত্যেকে তোমারে মানি গণ্যি করে। তুমিও যে আমার পোলাটারে অল্প বয়সে খাইবা তা কেডায় জানতো। চুপ করে থাকে আশু। কই আমার সকালের চা কোথায়? আশু দেখে দরজার কপাটটা খোলা, ঘরে কেউ নেই। হয়তো অনেক সকালবেলায় কালী চলে গিয়েছে, ঠাকুরদাও চলে গিয়েছে তার অন্য ঘরে, আর বাবাও উঠে পড়েছে। যেন মনে হচ্ছে এখানে কিছুই হয়নি গতকাল রাতে। আশু যেটা দেখেছে সবটাই তার স্বপ্ন ছিল। সেই দিন সকালবেলায় নিজেকে আর সামলে রাখতে না পেরে ঘর থেকে বেরিয়ে যায় আশু। কোথায় যাচ্ছ? যেদিকে দু চোখ চায়। ভালো, ফিরবে না তো আর বাড়িতে? ওগুলো তুমি কি বললে? আমাদের একটা মাত্র ছেলে, ও না ফিরলে তোমার এই সম্পত্তি। ছেলে আমার কিনা সেখানেই তো সন্দেহ হচ্ছে এখন আমার প্রভা। কি, তুমি আমার চরিত্রে? হ্যাঁ, জমিদারদের রক্ত তো শরীরে একটুও বইছে না, স্বদেশিকতার রক্ত বইছে। হ্যাঁ, উনি পণ্ডিত হবেন, চিকিৎসক হবেন, এখন আবার উনি নারীদের জন্য কিছু করবেন। তা বলি, আমাদের বাড়ির বংশের পুরুষরা নারীদেরকে শুধু শোষণ করতে শিখেছে, শাসন করতে শিখেছে। কখনো কখনো এইভাবে মেয়ে মানুষের প্রতি আদিক্ষেতা করতে শেখেনি। যদি শিখতো বাবা, তবে তোমার জায়গায় হয়তো আজকে আমি থাকতাম। হয়তো প্রকৃত মানুষ তুমি হতে পারোনি। কি বললে? বাবা চিৎকার করে ওঠে। আশু চুপচাপ ঘর থেকে বেরিয়ে যায়। যাবার আগে ঠাকুরদার দিকে একবার চোখ ফেলে সে। ঠাকুরদার চোখ দুটোও আজকে কেমন যেন বিষণ্ণ। গতকাল রাতের ঘটনার জন্য তিনিও হয়তো বেশ লজ্জিত, কিন্তু ক্ষমা চাবার মতো পরিভাষা কারো মুখে নেই। আশু বেরিয়ে এসে সোজা আশ্রমে প্রবেশ করে। খোঁজ করতে থাকে কালী আর ময়নার। ও মা, মিনসে এসেছে তার পাখিকে খুঁজতে। হাতটা সরাও গা থেকে। ও মা, আমার গতটা দেখে বুঝি তোমার একটু লোভ লাগে না? তুমি কি মেয়ে মানুষ? এই তো পুরুষ মানুষ, লাইনে এসো। আমি যে মেয়ে না তুমি কি করে বুঝলে? দেখলেই বোঝা যায় তুমি তো পুরুষ মানুষ। মেয়ে মানুষ হয়ে যে থাকো। মরি মরি, আজ অব্দি কেউ ধরতে পারলো না, কিন্তু ছোট্ট কচি খোকা সে আমাকে ধরে নিলে যে আমি কি না একটা পুরুষ মানুষ। না হেসে বলো আমাকে, কালী কোথায়? আর ময়না? ময়না সে তো কালকে রাতেই ফুরুত। ফুরুত মানে? ময়নার কি হয়েছে? কি হয়েছে আমায় বলো, কি হয়েছে? যেখানে থাকার কথা। স্বামী মরার পরে কোথায় স্বামীর শোকে মরে যাবে তা না, হয় কখনো বাপের ঘাড়ে, নয় কখনো ভাইয়ের ঘাড়ে, নয় কখনো মামাদের ঘাড়ে বোঝা হয়ে পড়ে থাকবে। তা বলি, তোর এই সংসারের কোনো দাম নেই রে মাগি। যতদিন তুই জোয়ান ছিলি তোকে সবাই পুষে রাখতো, তোর যৌবনটাকে বিক্রি করতো। তারপর যখন তুই বিয়ে করলি তখন তোর স্বামী তোকে দেখে শুনে রাখতো। এইবার সেই স্বামীও যদি চাইতো তোর যৌবনটাকে বেঁচে খাবে, তবে সেইটাই তোর ভবিতব্য। স্বামী মরে গেলে মেয়েদের সব শেষ, তার বাপও থাকে না, ভাইও থাকে না, দাদাও থাকে না। কিন্তু এই বিধবা মেয়ে মানুষগুলোকে দেখো, সামনেই গঙ্গা, ডুবে মরতে পারে না, ছেড়ালিপানা মারে। এসব কথা আমি শুনতে চাই না। আমি শুধু শুনতে চাই ময়না কোথায় আর কালী। দুইজন পাখি ফুরুত হয়েছে, কোথায় হয়েছে খুঁজে নাও। হ্যাঁ, আমি কি জানি। আশু পাগলের মতো হয়ে যায়। সে সারা আশ্রম খুঁজে বেড়ায়। ময়নার কক্ষে গিয়ে ময়নাকে খোঁজে, কিন্তু সেখানেও সে নেই। কালি কালি করে চিৎকার করলেও কোনো সাড়া পাওয়া যায় না। বিষণ্ণ মনে গঙ্গার ঘাটে এসে বসে আশু। তার চোখে জল। এতদিন ধরে এসে পড়াশোনা করেছে, বাবা মায়ের কাছ থেকে সুশিক্ষা পেয়েছে, কিন্তু জমিদারদের এই অশিক্ষার আগুন সেইখানে পুড়ে মরেনি সে কখনো। ভাবতে থাকে আশু, যদি কালীর সঙ্গে দেখা না হতো, যদি ময়নার সঙ্গেও দেখা না হতো, তাহলে বোধহয় ওর জীবনটা এমন হতো না। হঠাৎ করে আশুর চোখটা পড়ে গঙ্গার মাছ বরাবর। দুটো কলসি ভাসছে, আর ভাসছে
সাদা শাড়ির আঁচল। আশু হাত উঁচু করে ধরতে যায় ওই দুটোকে, কিন্তু দিগন্তের মাঝে সূর্য অস্তের সঙ্গে সঙ্গে ওই কলসি দুটো আর সাদা আঁচল দুটো কেমন যেন প্রকৃতির মধ্যে বিলীন হয়ে যাচ্ছে। আশুর চোখ থেকে টপ টপ করে জল পড়ে। সে শুধু বলে, পারলাম না রে ময়না, তোকে স্বাধীনভাবে উড়তে দিতে পারলাম না। তবে এখন যে তুই উড়লি, আর কখনো এইখানে আসিস না। আশু তাকিয়ে দেখে তার মা আবার বিধবার বসন পড়েছে। কত বছর আগে আমিও এইভাবেই কলসি গলায় বাঁধা জলের মধ্যে ঝাঁপ দিতে গেছিলাম। ঠিক তখনই পেটের ভিতর থেকে তুই চিৎকার কইরা কইলি, মা আমি আইতাছি, তোমারে রক্ষা করুম। বাপরে, তুই জন্মানোর পরে ছোট্ট ঠিক্কাই তোরে শহরে পাঠাইয়া দিলাম, যাতে এখানকার কলঙ্ক তোর মধ্যে না লাগে। কিন্তু মাতৃগর্ভে থাকা সন্তানের কথা জন্মদাত্রী মা ছাড়া কি আর কেউ বোঝে? আমি জানতাম তুই বিধবা মানুষগুলার লগে কিছু একখানা করবি বাপ। তোর মায়েরে দিয়াই শুরুটা কর। এই নে হাতে খড়গ নে। মায়া মানুষের জায়গায় না হয় আজ পুরুষ মানুষই হোক। একজন কালীর অবতার, কাল ভৈরব। আশু তো তারই আরেক নাম বাপ। মায়ের দিকে আশু তাকায়। কিছুক্ষণ আগেও যে মায়ের প্রতি তার অসম্ভব রকমের ঘৃণা হচ্ছিল, সেই মায়ের প্রতি বিনম্র শ্রদ্ধায় মাথা ঝুঁকে আসে তার। মা, আমরা কিভাবে শুরুটা করব? এইখান থেকেই শুরু করব বাপ, তুই আর আমি। চল, আর ঘরে থাইকা বিধবা হইছি বইলা কোনো কষ্ট নাই। আমরা কারো বাধার রেখাই নাই। অদৃষ্টের লেগন আমাদের কপালে ছিল, তাই হইছে আমরা বিধবা হইছি। তার মানে এই নয় সমাজের সমস্ত কলঙ্ক আমাগো মাথায় লইয়া চলতে হইবে বাপ। চল, আজ এইখান থেকেই শুরু হোক নতুন যুগের। চল আমরা শুরু করি। আশু আর তার মা পেছন ঘুরে তাকাতে যাবে, এমন সময় দেখতে পায় জমিদারের লেঠেলরা এসে দাঁড়িয়ে রয়েছে। স্বয়ং শেঠজি অর্থাৎ আশুর বাবা এবং ঠাকুরদা, যাদের চোখে অসম্ভব রকমের রাগ এবং ঘৃণা। তুমি আমার বাবা নও, তুমি আমার কাকা। আমার মায়ের কলঙ্ক রক্ষার জন্যে চুপ! বেজন্মার ছেলে, আমার দাদার অংশ তুই কিছুতেই হতে পারিস না। 12 ভাতারি মেয়ে ছেলেকে বিয়ে করেছিল আমার দাদা, তাই তো নিজের হাতে গলা কেটে ওকে জলে ভাসিয়ে দিয়েছিল বাবা। দাদা মশাইয়ের দিকে তাকায় আশু। ওনার চোখ দুটোও যেন রাগে বিস্ফারিত। কথা বলতে না পারলেও উনি হাত নাড়াচাড়া করতে পারেন। ইশারায় বোঝাচ্ছেন আশু আর তার মাকে কেটে জলে ভাসিয়ে দিতে। আশুর শরীরে সেই পাশবিক শক্তি নেই এই পুরুষগুলোর মতো, কালী আর ময়নার মতো। হয়তো আশুও ভেসে যাবে গলায় কলসি বেঁধে গঙ্গার বুকে। গঙ্গা নিজেও তো নদী, তবে কখনোই অপবিত্র হয় না। শুধু অপবিত্রদের পবিত্র করার জন্যে তাকে নির্বাচিত করা হয়। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকবেন বন্ধুরা। দেখা হবে আগামীকাল অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে নিয়ে ঈশ্বরের কাছে এটাই কামনা করি। শুভরাত্রি।